নমস্কার। পঞ্চতন্ত্র সিরিজের নতুন এপিসোডে সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সরাসরি পরবর্তী গল্পে চলে যাচ্ছি, যে গল্পটা চলছিল। তো কি হয়েছে যে এক গ্রামে দ্রোণ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুবই পণ্ডিত ব্যক্তি। তা তিনি একবার তার একজন শিষ্য তাকে দুটি গরু দান করে। সেই গরু দুটিকে সেই ব্রাহ্মণ অত্যন্ত যত্ন করে লালন পালন করতেন। স্বাভাবিকভাবেই গোমাতা, তাদের সেবা শুশ্রূষা করা। তো যাই হোক, খুব ভালোভাবে লালন পালন করতেন, যত্নে রাখতেন। তো যথাসময়ে সেই দুটি গরুর মানে একটি একটি করে দুটি বাছুর হলো। সেই ব্রাহ্মণের গৃহে অত্যন্ত মানে প্রতিদিন মানে তার অনেক সমৃদ্ধি বেড়ে গেল, সে কারণ সেই গরুর থেকে দুধ উৎপন্ন হতো এবং সে মানে প্রচুর পরিমাণে সেই গরুর খুব যত্নে ছিল, তো প্রচুর পরিমাণে দুধও পাওয়া যেত। তো যাই হোক, এইভাবে ব্রাহ্মণের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন ব্রাহ্মণ এরকম রাত্রিবেলা ব্রাহ্মণ ঘুমিয়ে পড়েছেন। তো এক চোর আসছে ওর বাড়িতে গরু দুটিকে চুরি করবে, কারণ গরু দুটি খুবই সুলক্ষণা গরু আর কি। তাদেরকে চুরি করবে বলে একটি চোর একদম রাত্রিবেলা, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সময় পা টিপে টিপে ব্রাহ্মণের বাড়ির দিকে আসছে। তো আসতে গিয়ে ও হঠাৎ দেখছে যে একটা যেন ছায়া মূর্তি মতন মানে একটু দূর দিয়ে যাচ্ছে, একটা বেশ একটু লম্বা চওড়া একটা বড় মূর্তি, বেশ ভয়ঙ্কর টাইপের। চোরের তো দেখে একটু কেমন যেন মানে গা ছমছম করছে। যাই হোক, একটু কাছে এগিয়ে গিয়ে দেখছে, হ্যাঁ বাবা, এ তো বিরাট মানে একটা বিশাল চেহারা, দৈত্যের মতন চেহারা, লম্বা চওড়া ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সেই চোখগুলো একদম ভাটার মতন জ্বলছে, বড় বড় দাঁত। তো সে জিজ্ঞেস করলো যে, সে দেখে একটু ভয় পেয়ে গেল চোরটা, বললো যে আপনি আপনি কে? তখন সে বলছে যে আমার নাম সত্যবান, আমি একজন রাক্ষস এবং আমি এই ব্রাহ্মণকে আজকে খেতে এসেছি। তো তখন চোর বলল, তা তুমি কে হে, তুমি এখানে এসছো কেন? চোর বলল, আগে আমি সামান্য চোর, আমি ওই ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করতে এসেছি। তখন সত্যবান তার একবারে কাঁধে টাঁধে হাত দিয়ে বলছে, আরে তাহলে তো খুব ভালো, আমাদের তো একই জায়গায় গন্তব্য, মোটামুটি একই রকমের কাজই আছে দুজনের। আমি ব্রাহ্মণের প্রাণ হরণ করব আর তুমি ব্রাহ্মণের গরু দুটিকে হরণ করবে, চলো আমরা তো তাহলে বন্ধুই হয়ে গেলাম, একসঙ্গেই যাওয়া যাক। বলে তারা দুজনে বেশ গল্প করতে করতে একসঙ্গে বাড়ির ভেতর ঢুকে পড়লো। নিশুতি রাত, হ্যাঁ, কোথাও কোনো আওয়াজ নেই। তা চোর ফিসফিস করে না, রাক্ষস চোরকে বলছে ফিসফিস করে, শোনো চোর, তুমি ভাই আগে যেন গরু চুরি করতে যেও না, আগে কিন্তু গিয়ে আমি ব্রাহ্মণকে খেয়ে ফেলবো। কারণ তুমি যেই গরু চুরি করতে যাবে অমনি আওয়াজ হবে, ব্রাহ্মণ জেগে উঠবে, তখন আর আমার তাকে খাওয়া হবে না। তখন চোর বলছে, না দেখুন, আপনি এই কাজটা করতে যাবেন না, আপনি আগে আমাকে আমার কাজটা করে নিতে দিন, আপনি বরং ব্রাহ্মণকে খেতে গেলে ওরা উঠে পড়ার সম্ভাবনা আছে, সে আবার তখন আমার গরু চুরি করাই হবে না, আমি ওসব করবো না, ওসব আমি করতে পারবো না, আমি যাচ্ছি আগে সাবধানে গরু চুরি করে নেবো, নিয়ে আমি চলে যাব, তারপরে আপনি খান না ব্রাহ্মণকে, কে আটকাচ্ছে? এইবার এও ছাড়বে না এও ছাড়বে না, দুজনে মিলে এমন ঝগড়া লেগে গেল যে কে আগে খাবে আর কে আগে চুরি করবে, এমন ঝগড়া শুরু হয়ে গেল। তাইতেই ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। ব্রাহ্মণ তখন উঠে মানে আলো টালো জ্বালিয়ে, হারিকেন বা যাই হোক, প্রদীপ যাই হোক, আলো টালো জ্বালিয়ে একদম লাঠি সোটা নিয়ে বেরিয়ে এই কেড়ে কেড়ে করে চেঁচামেচি। আশপাশের দুই একটা বাড়ি থেকেও হয়তো শুনতে পেয়েছে, তারাও চেঁচামেচি করছে, এরা তো ভয়ে পালিয়ে গেছে, রাক্ষসও পালিয়েছে, চোরও পালিয়েছে, ওদের দুজনের কারোরই কোনো কাজ হলো না। তো এইভাবে ব্রাহ্মণ রক্ষা পেয়ে গেলেন। তো এই গল্পটা বলার পরে ওই রাজার যে মন্ত্রী, সে পেঁচাদের রাজা, তাকে বলল যে, দেখুন মহারাজ, আমার মনে হচ্ছে এই কাক তো ওদের স্বজাতির উপরে খুব মানে ক্ষেপে রয়েছে আর কি, ও ওদের ক্ষতিই করতে চাইছে, সুতরাং আমার মনে হচ্ছে ওকে আপনি রেখে দিন, ভবিষ্যতে আমাদের ওই কাকের থেকে আমাদের উপকারী হবে, ওকে আপনি আমাদের কাছেই রেখে দিন। তো রাজা বললেন যে, পেঁচাদের রাজা, ঠিক আছে তাহলে আমাদের কাছেই থাক। তো বললো যে ওই মানে যে কাকটা, বুড়ো কাক যে অসুস্থ, তাকে বললো যে, শোনো, তোমাকে আমি তাহলে আশ্রয় দিলাম, তুমি আমাদের কাছেই থাকো, যতদিন পর্যন্ত তুমি অসুস্থ থাকবে ততদিন পর্যন্ত আমার এই যে প্রজারা, অন্য যে পেঁচারা আছে, তারাই তোমার খাবার জোগাড় করে দেবে। হ্যাঁ, তারপরে যখন তুমি সুস্থ হবে তখন নিজেরটা নিজে জোগাড় করবে, আপাতত তোমাকে আমি আমাদের এখানে আশ্রয় দিলাম। তো সেই বুড়ো কাক মানে সেও তো এখানে কৌশল করেই থেকে গেছিল। যাই হোক, সেই বুড়ো কাক তখন অত্যন্ত মানে আনন্দের সঙ্গে বলল, মহারাজ, হাত জোর করে বলছে, মহারাজ আপনি যে আমাকে এখানে থাকতে দিলেন, আমি এত আনন্দ পেলাম, আমার এখন ইচ্ছে হচ্ছে কি জানেন মহারাজ, যে আমি আবার পেঁচা জন্ম নিয়ে
উম, ওই কাকগুলোকে বেশ ভালো মতন শায়েস্তা করি। সেই বলতে তখন আর এক যে মন্ত্রী, যার ইচ্ছে ছিল না যে ওই কাককে ওখানে আশ্রয় দেওয়া হোক, সে বলল যে সে একটু রেগেই ছিল, এই সিদ্ধান্তটা তার পছন্দ হয়নি। সে তখন কাককে বেশ একটু বিদ্রুপ করেই বলল যে তোমাকে আর পেঁচা হয়ে জন্মাতে হবে না বাপু, তোমার এই কাক জন্মই যথেষ্ট প্রশংসনীয়। তুমি কাক হয়েই যেভাবে একজন তোমার শত্রুপক্ষ পেঁচার মানে মন জয় করলে, তাকে যেভাবে তুমি, যেটাকে আমরা বলি কনভিন্স করানো, তাকে তুমি যেভাবে মানে নিজের কথাটা বিশ্বাস করালে, সে তো রীতিমতো প্রশংসার দাবি রাখে। তো সুতরাং তোমার আর পেঁচা জন্মে কাজ নেই। আর স্বজাতিকে ত্যাগ করা কি মুখের কথা নাকি? সেই ইঁদুরের গল্পটা মনে পড়ে যাচ্ছে আমার, যে সে মানে কত বড় বড় জিনিসকে ত্যাগ করে সে আবার স্বজাতিকে ফিরে পেয়েছিল। সূর্যকে পর্যন্ত ত্যাগ করেছিল, মেঘকে ত্যাগ করেছিল, পর্বত, বায়ু, এদের সবাইকে ত্যাগ করে তারপরে সে আবার স্বজাতিকে ফিরে পেয়েছিল। তা স্বজাতি ত্যাগ করা কি অত মুখের কথা? সেটাই তো তুমি করে দেখিয়েছো। তখন সেই রাজা, মানে পেঁচাদের রাজা অরিমর্দ জিজ্ঞেস করছে যে কি ইঁদুরের ব্যাপারটা কি, আমি জানি না তো, সেটা আবার কি হয়েছিল? তখন এই মন্ত্রী গল্পটা বলছে যে হ্যাঁ, সেটা হয়েছিল একবার। একটা ইঁদুর এরকম, না, একজন মানে ঋষি ছিলেন আর কি, মুনি ঋষি, একজন ঋষি ওরকম এক গঙ্গার ধারে বসে এরকম একবার জপ করছেন, ইষ্ট দেবতার জপ করছেন। করতে করতে উনি জপ করে ইষ্ট দেবতাকে প্রণাম করে সবে উঠছেন, সঙ্গে সঙ্গে মানে সেই সময়তেই মানে একটা ইঁদুর ছানা কোথা থেকে ওনার পায়ের কাছে এসে পড়লো। তো ইঁদুর ছানাটাকে দেখে, ছোট্ট একটা ইঁদুর ছানা, সেটাকে দেখে ওনার খুব মায়া হলো। উনি তখন ভাবলেন যে আমার ইষ্ট দেবতাই হয়তো আমার কাছে এই ইঁদুর ছানাটাকে পাঠিয়ে দিয়েছেন, ওকে আমি পালন করব। যেমন ভাবা তেমন কাজ, সেই ইঁদুরটাকে নিয়ে তিনি মন্ত্র বলে তাকে একটা মেয়ে করে দিলেন, একটা বাচ্চা মেয়ে করে দিয়ে এবার ওনার স্ত্রীর কাছে নিয়ে গেলেন, বললেন যে এই নাও, তুমি তো আমাদের তো সন্তান নেই, তা সেই জন্য আমাদের ভগবান দেখো নিজে থেকেই একটা সন্তান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, এই মেয়েটিকে তুমি মানুষ করো, ও আমাদের কাছে আমাদের সন্তান হয়ে থাকবে। তো সেই ঋষির যে স্ত্রী, তিনিও খুব খুশি হলেন, ওকে তো একদম নিজের মেয়ের মতো খুব আদর যত্নে বড় করতে লাগলেন। এরকম করে দেখতে দেখতে 16 বছর কেটে গেল। 16 বছর কেটে যাওয়ার পরে তখন সেই ব্রাহ্মণের, সেই ঋষির স্ত্রী তাকে বলছেন যে শোনো, মেয়ের তো বয়স হয়ে গেল অনেক, 16 বছর তো হয়ে গেল, তা তো এবারেও তো একটা বিয়ে দিতে হবে, ওর একটা বিয়ের ব্যবস্থা করো, পাত্র দেখো। তখন উনি ভাবলেন তাই তো, তিনি একজন ঋষি মানুষ, তিনি কোথায় এখন পাত্র খুঁজবেন? তখন বলছেন হ্যাঁ, সে তো বটেই, শাস্ত্রসম্মত বিয়ে দিতে হবে, যার তার হাতে তো আর মেয়েকে তুলে দেওয়া যায় না। তো কুলশীল দেখে, সবকিছু দেখে তবে তো একটা পাত্র জোগাড় করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। ভাবতে ভাবতে তিনি বললেন যে হ্যাঁ, আমি একটা পাত্র পেয়েছি, এই সূর্য, মানে এই যে সূর্য দেবতা, সূর্যের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো। কি মা, তুমি সূর্যকে বিয়ে করবে তো? সে মেয়ে বলল যে না বাবা, সূর্যের বড় কড়া মেজাজ, হ্যাঁ, ওর কিরম তেজ দেখেন না, ও অত তেজ আমি সহ্য করতে পারবো না, সূর্যকে আমি বিয়ে করবো না। তখন ঋষি তো খুব মুশকিলে পড়ে গেলেন, সে কি এত ভেবেচিন্তে একটা পাত্র জোগাড় করলাম, তুমি সূর্যকে বিয়ে করবে না, তাহলে কাকে বিয়ে করবে মা? তখন মেয়ে বলছে যে আমার সূর্যের থেকেও এক বড় পাত্র চাই। বাবা তো মুশকিলে পড়ে গেছে, সূর্যের থেকে বড় পাত্র সে আবার কে আছে? অনেক ভেবে চিন্তে তিনি ভাবলেন আচ্ছা সূর্যকেই জিজ্ঞেস করি। তো বললেন সূর্যকেই এবার উনি গিয়ে জিজ্ঞেস করছেন যে হে সূর্য, আচ্ছা আপনি বলুন তো, আপনার থেকে বড় কে আছে পাত্র হিসেবে, যার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারি? তো সূর্য তখন বললেন যে আমার চেয়েও বড় হচ্ছে মেঘ, কেননা মেঘ আমাকে মাঝে মাঝে পুরোপুরি ঢেকে দেয়, তখন আমি কিছু করতে পারি না, তো আমার তেজ তখন থাকে না, মেঘের সঙ্গে বিয়ে দিতে পারেন। তখন ব্রাহ্মণ এসে বললেন যে কি মা, তুমি মেঘকে বিয়ে করবে? মেয়ে বললো না বাবা, ও বড্ড কালো, ওই মেঘকে আমি বিয়ে করব না। বাবা বললেন বাবা, মেঘকেও তুমি বিয়ে করবে না, সূর্যকেও বিয়ে করবে না, তাহলে আবার কাকে বিয়ে, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়? আবার মেঘকেই ডেকে বললেন ও মেঘ, তোমার চেয়ে বড় কে বলো দেখি, তার সঙ্গে মেয়ের বিয়ে দিই। তখন মেঘ একটু ভেবে চিনতে বলল আমার চেয়েও বড় হচ্ছে বায়ু, কেননা বায়ু একদম, বায়ু যা, হাওয়া চললে মেঘটা যেমন ছিঁড়ে ছিঁড়ে যায়, তো যখন বায়ু জোরে প্রবাহিত হয় তখন আমাকে একেবারে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেয়, আমি একদম ছড়িয়ে ছিটিয়ে যাই। তো বায়ু আমার থেকেও শক্তিশালী, আমার চেয়েও বড়, আপনি বায়ুর সঙ্গে বিয়ে দিন। তখন
মেয়েকে ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন যে কি মা, তুমি বায়ুকে বিয়ে করবে তো? মেয়ে বললো না বাবা, ও বড় চঞ্চল, ওর কোনো বুদ্ধি শুদ্ধি স্থিরতা নেই, ও আজ এখানে কাল সেখানে এরকম ভাবে ও মানে মুহূর্তে মুহূর্তে স্থান পরিবর্তন করে, ওর সঙ্গে থাকা যায় না, ওকে আমি বিয়ে করবো না। ব্রাহ্মণ বললেন এ তো মহা মুশকিলের ব্যাপার। তখন আবার বায়ুকে জিজ্ঞেস করলেন, ও হে বায়ু, তোমার থেকে বড় কে আছে, বলো দেখি তার সঙ্গে মেয়ের বিয়ে দেবো। তখন বায়ু ভেবে চিন্তে বললো, আমার চেয়ে বড় হচ্ছে পর্বত, কেননা পর্বতে বায়ু বাধাপ্রাপ্ত হয়, পর্বতকে পেরিয়ে যেতে পারে না, আপনি পর্বতের সঙ্গে মেয়ের বিয়ে দিন। তখন বাবা জিজ্ঞেস করলেন মেয়েকে, তুমি তাহলে পর্বতকে বিয়ে করবে তো মা? মেয়ে বলছে না বাবা, ও পর্বত তো বুড়ো, ও নড়তে চড়তেই পারে না, ওকে বিয়ে করে কি হবে, সে এক জায়গাতেই থেকে যেতে হবে, ওকে আমি বিয়ে করবো না। বাবা বললেন এ তো মহা মুশকিলের ব্যাপার। তো আচ্ছা পর্বত তোমার চেয়ে বড় কে? পর্বত অনেক ভেবেচিন্তে বলল, শুনুন ব্রাহ্মণ দেবতা, আমার চেয়ে বড় হচ্ছে ইঁদুর, কেননা ইঁদুর এই আমার মতন একটা এত বড় চেহারা, সেই ইঁদুর কিনা একেবারে মানে সেই তার ফাঁকে ফাঁকে গর্ত করে করে একেবারে মানে ভেতর থেকে পুরো ধ্বংস করে দেয়, তা আমার চেয়েও বড় ইঁদুর, আপনি ইঁদুরের সঙ্গে তাহলে মেয়ের বিয়ে দিন। তখন ঋষি এসে জিজ্ঞেস করলেন, মা তুমি ইঁদুরকে বিয়ে করবে, তোমার আপত্তি আছে? মেয়ে বলল না বাবা, ইঁদুরই ভালো, আপনি আমাকে ইঁদুরই করে দিন, ওর সঙ্গেই বিয়ে দিন। তো যথারীতি সেই ইঁদুরই ছিল, আবার ইঁদুরই হলো, মানে আবার স্বজাতি ফিরে পাওয়ার জন্য তাকে এতগুলো ভালো ভালো পাত্রকে ত্যাগ করতে হয়েছে, তারপরে সে আবার ইঁদুর হয়ে গিয়ে আবার মানে ইঁদুরের সঙ্গে মানে আবার তার বিয়ে হলো, ঋষি তাকে আবার মন্ত্র বলে ইঁদুর করে দিলেন এবং ইঁদুরের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। এই গল্প বলার পরে সেই মন্ত্রী, যার একদম পছন্দ ছিল না যে ওই স্বজাতি পরিত্যক্ত সেই কাকটিকে তাদের দলের মধ্যে আশ্রয় দেওয়া হোক, সেই মন্ত্রী রাজাকে বলল যে দেখুন মহারাজ, আপনি তো আপনার মতে এই কাককে আমাদের মধ্যে আশ্রয় দিয়েছেন, আমার এই সিদ্ধান্ত পছন্দ নয়, আমার ধারণা এর থেকে আমাদের ভবিষ্যতে ক্ষতিই হবে, সুতরাং আমি আপনার সঙ্গে এরপরে আর থাকতে পারলাম না, আমার মানে আমার অনুগামী যারা আছে তাদেরকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি। এই বলে সেই রাজ্য ছেড়ে মানে সেই দুর্গ ছেড়ে ওই মানে ওই পেঁচা মন্ত্রী সে তার অনুগামীদের নিয়ে ওখান থেকে চলে গেল। তো সে চলে গেল, আর সে এই কাক তো কৌশল করেই এখানে থাকতে চেয়েছিল এবং একটা আশ্রয় পেয়েও গেল, সে অত্যন্ত খুশি মনে ওখানে নিজের জায়গা গুছিয়ে নিতে লাগলো। তো তারপরে সে আর কি কৌশল করলো কাকেদেরকে আবার নিজেদের দুর্গ ফিরিয়ে দেবার জন্য, সেই অংশটুকু আমরা পরবর্তী এপিসোডে জেনে নেব। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।